শক্তি উৎপাদন করার জন্য ইঞ্জিন ব্যবহার হয় না এমন জায়গা খুব কমই রয়েছে। প্রতিটি সেক্টরে আমরা দেখি যেখানে শক্তি উৎপাদন করার প্রয়োজন হয় সেখানে ইঞ্জিন ব্যবহার হয়, যেমন বাসে, ট্রাকে বা অন্যান্য জায়গায়, পাওয়ার প্ল্যান্টে, সেক্ষেত্রে ইঞ্জিন ব্যবহার হয়ে থাকে। কিন্তু সব জায়গার ইঞ্জিন কিন্তু একরকম হয় না, ইঞ্জিনেরও অনেক প্রকারভেদ রয়েছে। আর আজকের এপিসোডটি সাজানো হয়েছে সম্পূর্ণ ইঞ্জিনকে কেন্দ্র করে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আরিশ টেকনোলজি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন শুরু করি। কোনো কিছুর প্রকারভেদ যদি আমরা করতে চাই সেটা অবশ্যই কোনো কিছুর উপর ভিত্তি করেই করতে হবে। যেমন একটি ক্লাসের ছাত্রদেরকে যদি বলা হয় তোমরা ছেলেরা এবং মেয়েরা আলাদা হয়ে যাও, তাহলে এখানে যেই জিনিসটার উপর ভিত্তি করে আলাদা করা হলো সেটি হচ্ছে জেন্ডার। অর্থাৎ ক্লাসের মধ্যে একজন টিচার তার ছাত্রদেরকে যদি বলে তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও, তখন ছাত্ররাই জিজ্ঞাসা করবে আমরা কিসের ভিত্তিতে ভাগ হয়ে যাব। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এখানে ভিত্তিটা হলো সবচেয়ে বড় জিনিস। যা হোক, ইঞ্জিনও ঠিক এরকমটাই। এটার বিভিন্ন ভিত্তি রয়েছে যেটার উপর ভিত্তি করে ইঞ্জিনকে ভাগ করা যায়। প্রথমে আসি কম্বাসন বা দহনের উপর ভিত্তি করে। আমরা জানি জ্বালানি দহন করার ফলে ইঞ্জিন শক্তি উৎপাদন করে। এই দহনের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আরেকটি হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন মানে হচ্ছে ভিতরে দহন। যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের ভিতরে দহন করা হয় তাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে, যেমন ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন ইত্যাদি। আমরা যে চারপাশে যে ইঞ্জিনগুলো দেখি সেগুলো সবই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে যেসব ইঞ্জিনের জ্বালানি বাইরে দহন করা হয় সেসব ইঞ্জিনকে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বলে। যেমন হচ্ছে কয়লার ইঞ্জিন, যেগুলো আগে ট্রেনের ব্যবহার করা হতো, যেই ইঞ্জিনগুলো প্রাচীনকালে বা আগের দিনে ব্যবহার করা হতো। সচরাচর এই ইঞ্জিনগুলোর ট্রেনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হতো। তারপর আসি ফুয়েলের উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যে ধরনের জ্বালানি ইঞ্জিন ব্যবহার করবে সেই জ্বালানির উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করা যায়। জ্বালানির উপর ভিত্তি করে ইঞ্জিনকে ভাগ করা যায় ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন, ডুয়েল ফুয়েল ইঞ্জিন, কেরোসিন ইঞ্জিন এক্সেট্রা। অর্থাৎ যেই ইঞ্জিন যেই ধরনের ফুয়েল খরচ করবে বা কনজিউম করবে তাকে সেই ধরনের ইঞ্জিনই বলা হবে। অর্থাৎ যদি ডিজেল খরচ করে, ডিজেল কনজিউম করে তাকে বলবো ডিজেল ইঞ্জিন, যদি পেট্রোল কনজিউম করে তাহলে বলবো পেট্রোল ইঞ্জিন। তারপর চলে আসি অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, আরেকটি হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। ইদানিংকালে আরেক ধরনের ইঞ্জিন বের হয়েছে যেটা হচ্ছে 6 স্ট্রোক ইঞ্জিন, তবে সেটার ব্যবহার তেমন একটা নেই। তো 2 স্ট্রোক ইঞ্জিন কাকে বলবো? যেটা দুইটি ধাপ অতিক্রম করার পর, অর্থাৎ দুইটি স্ট্রোক অতিক্রম করার পর একবার পাওয়ার পাচ্ছে তাকে বলবো 2 স্ট্রোক। আরেকটি ইঞ্জিন হচ্ছে 4টি ধাপ বা 4টি ঘাত অতিক্রম করার পর বা 4টি স্ট্রোক অতিক্রম করার পর একবার পাওয়ার পাচ্ছে তাকে বলবো 4 স্ট্রোক ইঞ্জিন। 6 স্ট্রোক ইঞ্জিনের বেলায় একই সংজ্ঞা প্রযোজ্য, অর্থাৎ 6টি স্ট্রোক কমপ্লিট করার পর সেখানে একবার পাওয়ার পাচ্ছে। অর্থাৎ মূল কথা একটাই, যতগুলো স্ট্রোকই শেষ করুক না কেন, যার যে সাইকেল সেটা কমপ্লিট করার পর সে একবার মাত্র পাওয়ার পাচ্ছে। তারপর হচ্ছে ইঞ্জিনের ভালভ অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আই হেড, এল হেড, এফ হেড, টি হেড ইত্যাদি। অর্থাৎ ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন একটি চিত্র রয়েছে, সেখানে লাল রঙের অংশগুলো রয়েছে এবং পাশে ভালভ রয়েছে। যে ভালভগুলোর সেটিংটা যেরকম তাকে সেই ধরনের ইঞ্জিন বলা হবে ভালভের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। তারপর হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার। আমরা জানি ইঞ্জিন কয়েকটা সিলিন্ডার বিশিষ্ট হতে পারে অথবা এক সিলিন্ডার বিশিষ্ট হতে পারে। যদি এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন হয় সেক্ষেত্রে আমরা বলবো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর যদি দুই বা তার চেয়ে বেশি সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন হয় তাহলে আমরা তাকে বলবো মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। এখানে যত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন আমরা তাকে তত সিলিন্ডার ইঞ্জিন হিসেবেই বলবো। যেমন 2 সিলিন্ডার ইঞ্জিন, 3 সিলিন্ডার ইঞ্জিন, 6 সিলিন্ডার ইঞ্জিন, 8 সিলিন্ডার ইঞ্জিন এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ যেই ইঞ্জিন যত সিলিন্ডার বিশিষ্ট তাকে ঠিক তত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনই আমরা বলবো। ইঞ্জিনের অ্যারেঞ্জমেন্ট, ভালভের অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে ইঞ্জিনের মধ্যে যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ইনলাইন ইঞ্জিন। ইনলাইন ইঞ্জিন মানে হচ্ছে এই ইঞ্জিনের যে সিলিন্ডারগুলো রয়েছে সেটা এক লাইনে থাকবে। তারপর হচ্ছে ভি টাইপ ইঞ্জিন। ভি টাইপ ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের যে সিলিন্ডারগুলো রয়েছে সেটা ভির মতো আকৃতি করে থাকবে। তারপর রয়েছে ফ্ল্যাট ইঞ্জিন। ফ্ল্যাট ইঞ্জিনের যে দুটি পিস্টন রয়েছে সেটা দুই দিকে থাকবে এবং সেটি হরিজন্টালি থাকবে, সেটাকে বলা হয় ফ্ল্যাট ইঞ্জিন।
এই ধরনের ইঞ্জিনকে বলা হয় ফ্ল্যাট ইঞ্জিন। তারপর হচ্ছে রেডিয়াল ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিনের চতুর্দিকেই সিলিন্ডার থাকবে, চিত্রে যেমনটি দেখতে পাচ্ছেন। সচরাচর রেডিয়াল ইঞ্জিন ব্যবহার করা হয় বিমানে, এবং ভি টাইপ ইঞ্জিন, ইনলাইন ইঞ্জিন এবং ফ্ল্যাট ইঞ্জিন এগুলো ব্যবহার করা হয় অন্যান্য ভেহিক্যাল যেমন বাস, ট্রাক এই ধরনের ভেহিক্যালে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মেথড অফ কুলিং, অর্থাৎ ইঞ্জিন গরম হয়ে যায়, এই ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এই কুলিং সিস্টেম এর উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে এয়ার কুলড আর একটি হচ্ছে ওয়াটার কুলড। ইঞ্জিনকে যদি বাতাসের মাধ্যমে কুল করা হয় সেক্ষেত্রে আমরা বলবো এয়ার কুলড, আর যদি পানির মাধ্যমে কুল করা হয় তাহলে আমরা বলবো ওয়াটার কুলড। স্পিডের উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন লো স্পিড ইঞ্জিন, মিডিয়াম স্পিড ইঞ্জিন, হাই স্পিড ইঞ্জিন। ইঞ্জিনের আরপিএম যদি 300 বা তার চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো লো স্পিড ইঞ্জিন। যদি 300 থেকে 1000 আরপিএমের মধ্যে হয় তাহলে তাকে আমরা বলবো মিডিয়াম স্পিড ইঞ্জিন, এবং যদি 1000 থেকে উপরে আরপিএম হয় সেক্ষেত্রে আমরা বলবো হাই স্পিড ইঞ্জিন। এবার আসি অ্যাপ্লিকেশন বা ব্যবহার, ইঞ্জিনটি কোন জায়গায় ব্যবহার করব সেটার উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন অটোমোবাইল ইঞ্জিন, সেটা হচ্ছে গাড়িতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটাকে বলবো আমরা অটোমোবাইল ইঞ্জিন। ট্রাকার ইঞ্জিন, ট্রাক বা অন্যান্য ভারী যে মালামাল বহনকারী যে ভেহিকলগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা ট্রাকার ইঞ্জিন। তারপর শিপস প্রপালশন ইঞ্জিন, অর্থাৎ জাহাজে যে সকল ইঞ্জিন ব্যবহার করা হয়। তারপর রয়েছে ডিজেল জেনারেটর ইঞ্জিন, অর্থাৎ যে সকল ইঞ্জিন বিদ্যুৎ উৎপাদন করার জন্য ব্যবহার করা হয় সেই সকল ইঞ্জিনকে জেনারেটর ইঞ্জিন বলে। তারপর রয়েছে এয়ারক্রাফট ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো বিমানের জন্য ব্যবহার করা হয়। মেথড অফ সুপারচার্জিংয়ের উপর ভিত্তি করে ইঞ্জিনকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ন্যাচারাল অ্যাসপিরেশন, দ্বিতীয়টি হচ্ছে মেকানিক্যাল সুপারচার্জিং, তৃতীয়টি হচ্ছে টার্বো সুপারচার্জিং বা টার্বোচার্জিং। ইঞ্জিনের ইন্টারনাল কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে ইঞ্জিনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পিস্টন ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিনে পিস্টন থাকে। তারপর রয়েছে রোটারি ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিনে কোনো পিস্টন থাকে না, এক্ষেত্রে একটি রোটর থাকে যে রোটরের সাহায্যে ইঞ্জিন থেকে আউটপুট পাওয়া যায়। আরেকটি রয়েছে গ্যাস টারবাইন ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিনে কোনো প্রকার রোটর থাকে না বা কোনো প্রকার পিস্টন থাকে না, শুধুমাত্র একটা কম্বাসন চেম্বার থাকে এবং একটা টারবাইন থাকে এবং ইন্টারনাল একদম খুব শর্টকাট একটা কনস্ট্রাকশন থাকে। এটি হচ্ছে গ্যাস টারবাইন ইঞ্জিন। সচরাচর আমরা বাইরে যে ইঞ্জিনগুলো দেখি, বাস, ট্রাক বা অন্যান্য যে ভেহিকলগুলো রয়েছে সেগুলো সচরাচর পিস্টন ইঞ্জিনের হয়ে থাকে। আর গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয় হাই পারফরমেন্স, হাই পাওয়ার পাওয়ার জন্য, এবং বিমানের বড় বড় বোয়িং বিমানে কিন্তু এই গ্যাস টারবাইন ইঞ্জিনই ব্যবহার করা হয়। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই চ্যানেলে ইঞ্জিন সম্পর্কিত এবং টেকনোলজি বিষয়ক আরও অনেক ভিডিও রয়েছে। চ্যানেলটি ভিজিট করে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায়। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয় এবং এই সময়ের সাথে সাথে অনেক পরিশ্রমও করতে হয়। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চ্যানেলের অন্যান্য ভিডিও এবং নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন বিজ্ঞান বিষয়ক কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।